আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি, কোথাও বা অবনতি। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না প্রত্যন্ত এলাকার বানভাসীরা। নানান রোগ ব্যাধিতে আক্রান্ত দুর্গত এলাকার মানুষ। পানির তো আপনার চর্মরোগ সহ অনেক প্রবলেমগুলো হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। মানুষের বাড়ির রাস্তাঘাট সব ডুবে গেছে। সাবেক ৩ প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় আলাদা এজাহার খায়রুল হকের বিরুদ্ধে। এনবিআরের কর ফাঁকিবাজের খসড়া তালিকায় ১০০ জন। তথ্য যাচাইয়ের পর পর্যায়ক্রমে যাবে নোটিশ, জানালেন চেয়ারম্যান। আমাদের আইন কানুনগুলো সত্যিকার অর্থে সভ্য দেশের আইন কানুনের মতো হয় নাই। এখানে বড় কাজ করতে হবে। হিডেন এজেন্ডা নাই, আমাদের একটাই উদ্দেশ্য, এই দেশটাকে গড়তে হবে। লুটপাট বা দখলে বিএনপির কেউ জড়িত নয় বললেন মির্জা ফখরুল। মামলার আগে যাচাই করে দেখার অনুরোধ। জামাত শিবির নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন, আজই জারি হতে পারে প্রজ্ঞাপন। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। ফেনীর দাগনভূঞার সবকটি গ্রামই এখন বন্যার পানি। বানভাসীরা ঘর ছেড়ে উঁচু ভবনগুলোতে আশ্রয় নিলেও ৩ বেলা খেতে পারছেন না। গজারি সহ আশেপাশের আরো কয়েকটি গ্রামেও ত্রাণের জন্য হাহাকার। সেসব গ্রাম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আলামিন শিকদার। ক্যামেরায় ছিলেন সায়েদুর রশিদ ইভান। ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়েই বন্যার পানি। দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোর হাজারো পরিবার এখনো পানিবন্দী। দেখে হাওর মনে হলেও এক সময়ের মিঠো পথ ধরে ছুটে চলছে স্পিডবোট। দুর্গম এলাকা, তাই চলছে না বোটের ইঞ্জিন। ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফেনীর দাগনভূঞার গজারিয়া এলাকার দিকে, যেখানে খাবার পায়নি, অনাহারে আছে এমন কয়েকশত পরিবার অপেক্ষা করছে ত্রাণের জন্য। ঢলের পানিতে তলিয়ে গেছে ধানি জমি, ডুবে আছে ঘর। আশ্রয়হীন মানুষগুলোর শেষ ভরসা স্কুলের বারান্দা ও উঁচু ভবনের ছাদ। আমরা তো ধান লাগাইছিলাম, এখন তো সব ধান পানিতে বন্যা প্লাবিত হয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন তো আমাদের অবস্থা এত বেশি ভালো না। দেখছি পানি কোন রাস্তা ঘরে বাড়িতে উঠে নেই। আমরা জন্ম পর থেকে কোনো সময় আমরা এইসব কিছু দেখি নাই। দুর্গম অঞ্চলের মানুষগুলোর অপেক্ষা ত্রাণের জন্য। হেলিকপ্টার দেখলেই হাত উঁচিয়ে ইশারা করছেন ত্রাণ ফেলার জন্য। বোট দেখলে ছুটে আসছেন কাছে। পানির ভয়াবহ অবস্থা, বহুত কষ্ট হইতেছে আমাদের। পর্যাপ্ত ভাবে কিছু আসতেছে না, বুঝছেন। এখানে মানুষ খুবই কষ্ট করতেছে। 3 নং ওয়ার্ডের শেষ দিকে, মানে 8 নং এর শুরু, ওইখানে একটা বোট বা কোনো যায় নাই। গজারি গ্রামের মতো টানা 1 সপ্তাহ অনাহারে থাকা গ্রামগুলো দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না বিশুদ্ধ পানি, খাবার ও মেডিসিন। প্রত্যন্ত গ্রামগুলোতে ধীরে ধীরে আসতে শুরু করেছে ত্রাণবাহী বোটগুলো, এবং এই বোটগুলো দেখে অনেকটাই খুশি এই গ্রামের মানুষগুলো, কারণ তারা দীর্ঘদিন অনাহারে ছিল। তবে এমন আরো অনেক গ্রাম আছে যেখানে খুব দ্রুত ত্রাণ পৌঁছানো দরকার এবং এ নিয়ে দ্রুত সমন্বয় করা প্রয়োজন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। দর্শক, সহকর্মীদের কাছ থেকে জানবো বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। শুরুতেই যেতে চাই নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ রায়হান। রিয়াজ, একটু জানতে চাই, বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় ঠিক মতো আসলে যে ত্রাণ পৌঁছাচ্ছে না বলছিলেন আপনি, সেইটাতে আসলে সমস্যাগুলো কি কি? সমস্যা আসলে দুটো। একটি হচ্ছে স্থানীয়দের কিছু কিছু জায়গায় খুব একটা সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আর আরেকটি বড় সমস্যা হচ্ছে বেসরকারি এবং সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয়হীনতা।
কারণ আমরা বারবারই বলার চেষ্টা করছি। আমি এখন একটি দুর্গম এলাকায় বা শহর থেকে অনেক দূরের একটি এলাকায় এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে মূল সড়কের উপরে পানি এবং আশপাশে যতগুলো ঘর বাড়ি রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ঘর বাড়ি যেগুলো রয়েছে সবগুলোতেই পানি, একেবারে কেউই বলতে গেলে একটা দ্বীপের মতো হয়ে গেছে এই এলাকাটি। আশপাশের পুরোটা পানিতে তারা নিমজ্জিত। কিন্তু এইসব এলাকাগুলোতে আসতে হলে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে নৌকা, দ্বিতীয় হচ্ছে স্থানীয়রা বলতে পারবেন যে আসলে কোথায় ত্রাণটি ঠিক যায়নি এবং এখন পর্যন্ত কোন কোন এলাকাগুলোতে গিয়েছে, এই বিষয়গুলো স্থানীয়রা বলতে পারবেন। সুতরাং আমরা দুর্গত এলাকা থেকে বারবারই বলার চেষ্টা করেছি যে এখানে সমন্বয়টা অনেক বেশি জরুরি। যদি সরকারি প্রশাসন, সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে তাদের নেতৃত্বে যদি একটি কমিটি করে দেওয়া হয়, যে একবারে স্থানীয় যারা থাকবেন তারাই ঠিক করে দেবেন বা তারা মনিটরিং করবেন যে বা তারা দেখবেন যে কোথায় কোথায় ত্রাণ গিয়েছে, কোথায় কোথায় পায়নি। কারণ এক এক এলাকায় বেশি গেছে, এক এক এলাকায় কম গেছে, কোনো কোনো এলাকায় এখন পর্যন্ত পাইনি এমন এলাকার খবর আমাদের আছে বা যেখানে আমরা কাজ করে এসেছি বা আমরা গিয়েছি। সুতরাং এখন যদি এই সমন্বয়টি করা যায় তাহলে ত্রাণের যে সংকট, ত্রাণে কিন্তু আসলে সংকট বলতে সেই ধরনের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ যেমন ফেনীতে যেমন এসছে এবং 2-3 দিন ধরে নোয়াখালীতেও সেই পরিমাণে ত্রাণ ঢুকছে বা বিভিন্ন জেলা থেকে ত্রাণ আসছে। কিন্তু এগুলোকে যে আসলে ঠিকমতো সমন্বিতভাবে পৌঁছে দেওয়া, এগুলোকে যে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া, যারা পায়নি তাদের হাতে পৌঁছে দেওয়া, সেই বিষয়টি খুব জরুরি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। একটু লক্ষ্মীপুর যেতে চাই। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী আনিস কবিরের কাছ থেকে। আনিস, প্রত্যন্ত এলাকার সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই। আপনি যেখানে আছেন সেখানকার যে দুর্গতরা, সেখানকার দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টন ঠিকভাবে হচ্ছে কিনা একটু জানাবেন। ল্যান্সি, আসলে আপনাকে যেটি জানিয়ে রাখি, যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু বন্যার পানি কিন্তু বাড়তে চেষ্টা করি মানুষদের কিভাবে তারা বসবাস করতেছে, প্রতিটি বাড়ি এবং ঘরগুলো কিন্তু বসবাস করতেছে প্রতিটি বাড়ি, যে এই ঘরটি আমি যে তারা জীবিকা করতে হবে। বন্যা দুর্গত এলাকা যেটি রয়েছে, যে দুর্গত এলাকাগুলোতে নৌকার সংকটের কারণে কিন্তু বিভিন্ন স্থানে ত্রাণগুলো পৌঁছতে পারছে না বলে স্থানীয়ভাবে তবে চেষ্টা করতেছে যারা স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য সংগঠনগুলো যারা রয়েছেন, তারা চেষ্টা করছে যে বিভিন্নভাবে যে দুর্গত এলাকাতে গিয়ে তাদের যে ত্রাণগুলো দেওয়ার জন্য নৌকা বা স্পিড বোট দিয়ে সংগ্রহ করার দিয়ে তাদেরকে ত্রাণগুলো পৌঁছার জন্য এবং ত্রাণগুলো যেন হাতে হাতে মানুষ পায় সেই ব্যবস্থা করে দিলে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ এবং বর্তমানে যে পানিতে মানুষ বন্দী রয়েছে, সে পানি বন্দী মানুষগুলো কিন্তু ভালো এবং সুন্দর অবস্থানে থাকতে পারবে। তবে মানুষের যে দুর্ভোগ যে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গত এলাকার মধ্যে, আমি যে সদর উপজেলা বাঙ্গাখাই ইউনিয়নে যেখানে ছিলাম, এখানে কিন্তু আমার প্রচুর পানি, যেদিকে তাকায় আমরা সেদিকে কিন্তু পানি ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। এবং মানুষের কোনো একটি ঘরে পানি ছাড়া, ঘর ছাড়া পানি, সকল ঘরে কিন্তু পানি রয়েছে এবং মানুষের ঘরগুলো ডুবে গেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। নানসি, আনিস, আপনাকে ধন্যবাদ। ফেনীতে যেতে চাই। ফেনীতে রয়েছেন সাইফুদ্দিন রবিন। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। পরিস্থিতির কোথাও উন্নতি হচ্ছে, কোথাও অবনতি হচ্ছে। অর্থাৎ ফেনীর যে পরশুরাম থেকে বন্যার শুরুটা, সেটি ফুলগাজী হয়ে ফেনী সদর উপজেলা হয়ে বাকি 6 উপজেলায় আসলে আক্রান্ত করে এবং ফুলগাজী পরশুরামের খানিকটা উন্নতি হচ্ছিল। এরপর সেই বন্যার পানি আসলে নামতে নামতে ধীরে ধীরে ফেনী সদর হয়ে সোনাগাজী হয়ে দাগনভূঞাকে এখনও প্লাবিত করে রেখেছে। কিন্তু এই যে উন্নতির কথা বলছি সেটি হয়তোবা সড়ক, মহাসড়ক থেকে কিংবা এই যে যেমনটি এই ঘরগুলো দেখছেন সেটির চালার উপরে হয়তো পানি ছিল, সেখান থেকে নেমে এখন হাঁটু অবধি, কোথাও কোথাও কোরালি অবধি। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিপর্যয় যেটি হচ্ছে নেন্সি, যে এই ঘরগুলোতে আসলে এখন বসবাসের কোনো ধরনের উপযোগী পরিবেশ নেই, পরিস্থিতি নেই এবং এই মানুষগুলোর সংকট কতটা তীব্র সেটি বলে বোঝানো মুশকিল। কেননা তাদের ঘরে যে খাট ছিল সেটি হয়তো বোর্ডের খাট ছিল, সেটি নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে বন্যার পানিতে। তাদের এই খাট তোষক বলতে কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন যে ঘরের চিত্রটা ঠিক একই রকম চিত্র আসলে আশপাশের কিংবা পুরো ফেনী জেলার 6 উপজেলার প্রায় প্রতিটি এলাকাতেই একই রকম চিত্র। সব কাদায় মাখামাখি অবস্থা, ফ্লোর বলতে কিছু নেই, সব কিছু
বিপন্ন বিধ্বস্ত এবং লণ্ডভণ্ড হয়ে যাওয়া, এই ঘরে আসলে কি করে থাকবে মানুষ? এটি হচ্ছে সবচাইতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া এলাকার একটি চিত্র। আর আশপাশে অনেক এলাকা এখনও কিন্তু ঠিক পানির নিচেই তলিয়ে আছে, অর্থাৎ তাদের কোথাও কোথাও বুক সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানি। আর ঘরগুলোর যে অবস্থা, যে বন্যার পানির স্রোত ছিল, ঢল ছিল, সেটি নামতে নামতে কিংবা ধাক্কা খেতে খেতে এগুলো এমন নড়বড়ে অবস্থা হয়ে গেছে এই টিনের ঘরগুলো, সেটি কিন্তু যে কোনো উপযোগিতা তৈরি না হলে এই ঘরগুলিতে মানুষ আসলে বসবাস করতে পারবে, আশ্রয়হীন অবস্থায় আছে। ঠিক রবিন আসলে আমাদের দেখাচ্ছিলেন রবিনের বন্যার যে ক্ষত চিহ্ন, বন্যার পানি নামার পরে যে ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্নগুলোর বর্ণনা রবিন আমাদেরকে দিচ্ছিলেন। রবিন, আপনাকে ধন্যবাদ। সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আদালত অবমাননার এই অভিযোগ আনেন। তালিকায় আছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি নুরুজ্জামান সহ সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম। আগামী রোববার শুনানি হতে পারে বলে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, সাবেক 7 বিচারপতি ক্ষমতার অপব্যবহার করেছেন। হাইকোর্ট যদি রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট, সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে। দুর্নীতি এবং রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন মামলাটি করেছেন। খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডবিধি 219 ও 466 ধারায় মামলাটি করা হয়েছে। এর আগে 26 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে প্রথম মামলা হয়। সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে মামলাটি করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া মামলা করেন। দীর্ঘ হচ্ছে কর ফাঁকিবাজদের তালিকা। খসড়ায় যুক্ত হয়েছে অন্তত 100 জনের নাম। সন্দেহভাজনদের তথ্য যাচাই বাছাই চলছে। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, তথ্য উপাত্ত খতিয়ে দেখে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হবে। নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, এনবিআরের কোনো গোপন এজেন্ডা নেই। এরই মধ্যে শীর্ষ 5 শিল্প উদ্যোক্তার তথ্য চলে গেছে বোর্ডে। রিমন রহমানের রিপোর্ট। হঠাৎ করেই সরব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পরিবর্তিত সময়ে শুরু হয়েছে কর্মকর্তাদের দৌড়ঝাঁপ। রাজস্ব ফাঁকি বন্ধ করাই লক্ষ্য। বড় বড় শিল্প প্রতিষ্ঠান অথবা বিশেষ ব্যক্তির ট্যাক্স ফাইল খতিয়ে দেখা শুরু করেছে নিয়ন্ত্রক এই সংস্থা। এদিকে বহুল আলোচিত 5 শিল্প উদ্যোক্তা সম্পর্কে যেসব তথ্য চাওয়া হয়েছিল তা এখন চলে এসেছে রাজস্ব বোর্ডে। সন্দেহজনক আরও শতাধিক নামের খসড়া তালিকা প্রস্তুত করেছে এনবিআর। পর্যায়ক্রমে তাদের কর তথ্য পর্যালোচনা করা হবে। দাগি এবং একেবারে রেকর্ডেড বা পারসিভড যারা বড় বড় ব্যবসায়ী অথচ কম ট্যাক্স দিচ্ছে, তাদের ডাটা তথ্য উপাত্ত অ্যানালাইসিস করে তাদের এগুলো যাচাই বাছাই করে দেখা। রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের বড় কাজই হচ্ছে রেভিনিউ লিকেজ খুঁজে বের করা, কিন্তু আমাদের তো ক্যাপাসিটি লিমিটেড। সারা বছরই আমাদের কাজ করতে হতো। প্রায়োরিটি ঠিক করে আগে হয়তো এদেরকে করা হয়েছে, বাট তালিকা হচ্ছে, আমরা এটা কন্টিনিউ করব। আয়কর নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নেই। এতদিন কাউকে ঘায়েল করতে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানকে টার্গেট করে নিরীক্ষা পরিচালনা করতে এনবিআর, কিন্তু এখন সার্বিক কার্যক্রম হবে স্বয়ংক্রিয়। অনেক কমপ্লেইন হয় যে অডিট সিলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্ট না। তো এটাও আমাদের যখন ফুল অটোমেশন হয়ে যাবে তখন আমাদের সিস্টেম থেকে সিলেকশন হবে। এখন আপাতত ফুল অটোমেশন না হলেও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অডিট সিলেকশন প্রসেসটা হবে যে কোনোভাবেই হোক অটোমেটেড ওয়েতে হবে। আমরা এটা করব, অর্থাৎ এটা ম্যানুয়ালি আর সিলেকশন হবে না। ফলে কাউকে খাতির করি তারটা অডিট করলাম না, তাকে অপছন্দ করি তারটা বারবার অডিট করলাম, এখান থেকে আমরা বেরোতে পারবো। এটা আমরা এই বছরই শুরু করব। আইনের দুর্বলতার কারণে রাজস্ব ফাঁকি দেবার প্রবণতা বেড়েছে। এনবিআর চেয়ারম্যান মনে করেন, রাজস্ব ব্যবস্থায় আইনগত দুর্বলতাও প্রকট।
ব্যবসা সহায়ক না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব না। হিডেন এজেন্ডা নাই, আমাদের একটাই উদ্দেশ্য, এই দেশটাকে গড়তে হবে। এমনিতে ধরেন সারা দুনিয়াতেই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে যারা ট্যাক্স ফাঁকি দিতে চায় তারা ভয় করবেই। তা আমাদের এখানে নানা কারণে মানুষ ট্যাক্স ফাঁকি দেয়, নানা কারণে মানুষ ঝামেলা পড়ে। আমাদের আইন কানুনগুলো সত্যিকার অর্থে সভ্য দেশের আইন কানুনের মতো হয় নাই, এখানে বড় কাজ করতে হবে। বাজেট ঘাটতি কমাতে প্রতি বছরই এনবিআর এর কাঁধে দেয়া হয় উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্য। তবে এনবিআর এর নতুন চেয়ারম্যান মনে করেন রাজস্ব আরও বৃদ্ধির সুযোগ আছে। কাজ চলছে, এখনো পুরোটা শেষ হয়নি, এটা সময় লাগবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। গঠন করেছেন, কিন্তু স্যার এখনো অনেকে সেখানে বলছে যে সে আগের এসালম গ্রুপে যারা সুবিধা ভোগ করে আসছে তারাই আবার নতুন করে এসেছে এবং অস্থিরতা কিন্তু কাটছে না স্যার। আমরা দেখছি শুনুন, আমি একটু বলি, আমরা ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো, আপনাদের কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এটাকে বিবেচনা করব। এখানে বসে থাকা, এখানে কাজ হবে এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করতে হবে। এখানে তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে এটা কি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, এখানে কোনো মালিক নাই। কিন্তু কাজেই সরকারের স্বার্থ দেখতে হবে। সরকারের স্বার্থ মানে হচ্ছে জনগণের স্বার্থ, মানে ডিপোজিটরদের স্বার্থ, সেটাই দেখতে হবে। আমরা ভোট দিয়েছি, দরকার হলে ভোট চেঞ্জ করব। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি কর্মীরা কোনো লুটপাটে জড়িত নয় দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে বিদেশ থেকে প্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি বলেন, ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংহত হবে না। মামলা করার আগে যাচাই করতে হবে এবং সারবস্তু বুঝেই মামলা দিতে হবে। ১-১১ মতোই বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দ্রুত সংলাপও চান বিএনপি মহাসচিব। আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তার অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে, বিপ্লবের মধ্য দিয়ে এসছে। অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে। তার জন্য সকল প্রকার কোঅপারেশন, সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি। পূর্বে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, সাংবাদিকরা চাইলেও সত্য কথা বলতে পারেননি, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ ও জাতীয় স্বার্থে সমাজের সবাইকে এক থাকতে হবে। এক্ষেত্রে দেশবিরোধী সমঝোতা করা যাবে না বলে হুঁশিয়ার করেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, যেই ক্ষমতায় আসুক সেই শাসক যেন সমাজের কাউকে দাস মনে না করে। দেশ থেকে ভয়ের সংস্কৃতি দূর করতে হবে। সাংবাদিকরা মুক্ত, স্বাধীন ও নির্ভয়ে দায়িত্ব পালন করবে। এ সময় জামায়াতের ভুল ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয়। সুসংগঠিত আমির জামাতের অনুমতি ক্রমে আমি সশস্ত্র একটা মজবুত পাওয়া যাবে। কেউ সামনে যায় না, কেউ সামনে যায় না। দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয়। সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে তখন এটা সমাজের পিলারকে, স্তম্ভকে মজবুত করে। কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, গোষ্ঠীকে নয়। আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ক গ্যাজেট প্রকাশ হতে পারে। গেল 1 আগস্ট
ছাত্র জনতার আন্দোলন চলাকালে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে ট্রাইব্যুনালের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন। একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও উক্ত রায় বহাল রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। সহকর্মী শাকিল হাসান আছেন সেখানে, যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, গণত্রাণ কার্যক্রমে আজ মানুষের সাড়া কেমন দেখছেন আপনি? দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং অন্যান্য স্থানে যে ভয়াবহ বন্যা এবং বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপন করা হয়েছে, সেখানে আজকে সকাল থেকেই ব্যক্তি গোষ্ঠী সংগঠন স্কুল সহ নানা পেশা বর্ণ ধর্মের মানুষরা কিন্তু এসছেন এবং এখানে সাহায্য অনুদানের যে অভূতপূর্ব সাড়া পড়েছে সেটি কিন্তু বিস্ময়কর। এবং গত কয়েক বছরে বাংলাদেশে এরকম ঐক্যবদ্ধভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নজির কিন্তু দেখা যায়নি, যেটি আসলে এবার দেখা যাচ্ছে। আমি বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এই কার্যক্রমের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন আমাকে গত রাত পর্যন্ত প্রায় 7.5 কোটিরও বেশি নগদ সহায়তা তারা সংগ্রহ করেছেন। পাশাপাশি বিপুল পরিমাণে খাদ্যদ্রব্য, পোশাক সহ অন্যান্য নানা সামগ্রী তারা এরই মধ্যে পেয়েছেন এবং সেগুলো টিএসসির ভেতরে প্যাকিং করা হচ্ছে এবং এরই মধ্যে বেশ কিছু পরিমাণে দুর্গত এলাকায় বন্টনের জন্য পাঠানো হয়েছে এবং আরও কিছু বন্টনের জন্য তৈরি করা হচ্ছে। এবং এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই খাদ্য সামগ্রীর মধ্যে এখন খাদ্য সামগ্রী সবচেয়ে বেশি দরকার, জরুরি, তবে পোশাক এখন আর কাউকে না পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে এখানকার স্বেচ্ছাসেবকরা। ন্যান্সি। শাকিল, আপনাকে ধন্যবাদ। জুলাইয়ে ছাত্র জনতা হত্যার গঠিত বিগত সরকারের তদন্ত কমিশন বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেনের সই করা আদেশে বলা হয়েছে 1 আগস্ট 2024 গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন বাতিল ঘোষণা করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে। গত 1 আগস্ট 3 সদস্যের এই তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলারুজ্জামান। সদস্য ছিলেন বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। আবেদনের বছর খানেক হলেও ইতালির ভিসা পাননি বাংলাদেশি অনেক শ্রমিক। আটকে রয়েছে পাসপোর্ট, তাই কাজের সন্ধানে অন্য কোনো দেশেও যেতে পারছেন না তারা। এজন্য ভিসা প্রসেসিং সেন্টারকে তারা দুষছেন। গেল আওয়ামী লীগ সরকারের সময় বিষয়টি সুরাহার আবেদন করা হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। দেশটির সরকার ও ঢাকার দূতাবাসের সাথে কথা বলে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইতালি আগামী 3 বছরে 36 দেশ থেকে 4.5 লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশটি। 2025 সালের মধ্যে নন ইউরোপিয়ান এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গেল ফেব্রুয়ারিতে শুরু হয়েছে প্রক্রিয়া। ভাগ্যবদলের আশায় দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা দক্ষ ও অভিজ্ঞ অনেকেই ফিরেছেন দেশে। লক্ষ্য ছিল আরেকটু ভালো থাকার জন্য ইউরোপ গমন। সেজন্য ইতালির ভিসার আবেদনও করেছেন তারা। নতুন কর্মসূচি ঘোষণারও আগে, এমনকি গত আগস্টেও যারা আবেদন করেছেন তাদের অনেকেই এখনও ফেরত পাননি পাসপোর্ট। কারো কারো অন্য দেশের ভিসার মেয়াদও শেষ। ফলে দারুণ বিপদে ভুক্তভোগী এমন হাজারো শ্রমিক। আজকে সৌদি আরব থেকে আবার 1 বছর হয়ে গেছে। সৌদি আরব আসিলাম ভাই, আইয়া ভাই অনেক কষ্ট করতেছি ফ্যামিলিটা লইয়া, বুঝতে পারছেন। যদি আমি ভিসা পাই তাহলে আমি ইতালি চলে যাব, আর যদি ভিসা না পাই তাহলে আমি আবার সৌদি ব্যাক করব। কিন্তু আমার সেই সৌদির ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভিসা পতাকা সকল কিছু নষ্ট হয়ে গেছে এই বিএসএফ সিন্ডিকেটের কারণে।
এই সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি দূতাবাস, ভিএফএস গ্লোবাল সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কাজের কাজ হয়নি কিছুই। এবার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিক, দাবি ভুক্তভোগীদের। আমি 1 বছর ধরে ঘুরেও যদি আমার পাসপোর্ট ফেরত না পাই, এর থেকে কোনো কষ্ট আর নাই। এখন আমাদের দেখার মতো কেউ নেই। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের বিষয়গুলো খুব দ্রুত দেওয়ার জন্য। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে সরাসরি ইতালির ভিসা প্রসঙ্গটি না আসলেও এর সমাধান যে জরুরি তা মনে করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাদেরকে অ্যাপ্রোচ করবো এবং এ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। বিশেষ করে ইতালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেকদিন যাবত, এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায়, এবং এটা চালু থাকবে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানে কেবল কথা নয়, কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নবান্ন অভিযান ঘিরে সহিংসতার জেরে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে বিজেপির হরতাল কর্মসূচি বাংলা বন্ধ। বিক্ষিপ্ত সহিংসতার খবর পাওয়া গেছে বিভিন্ন স্থানে। বুধবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হওয়া কর্মসূচি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে কলকাতার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। অগ্নিসংযোগও করে বিভিন্ন স্থানে, কোথাও কোথাও জোরপূর্বক দোকানপাট বন্ধের চেষ্টার অভিযোগও উঠেছে। যদিও বিজেপির দাবি শান্তিপূর্ণভাবেই বন্ধে সমর্থনের আহ্বান জানানো হয়েছে। বেশিরভাগ স্থানে স্বাভাবিক রয়েছে যান চলাচল। পাল্টা দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে তৃণমূল কর্মীরা। তবে হাওড়া, বনগাঁ, ব্যারাকপুরে বিঘ্নিত রেল চলাচল। রাজ্য জুড়ে বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শ্যামবাজার সহ একাধিক স্থানে তৃণমূল বিজেপির সংঘর্ষের খবরও পাওয়া গেছে। বন্ধের সমর্থনে রাস্তায় নেমে আটক হয়েছেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটু জানতে চাই বাংলা বন্ধের সর্বশেষ অবস্থা। বিক্ষিপ্ত কিছু সহিংসতার খবর পাওয়া গেছে, কি অবস্থা এখন? দেখুন, সকাল থেকে যারা ম্যাচ পরিচালনা করেন পাহাড় থেকে সমুদ্র যখন সকাল হরতালের সমর্থনে যারা পথে নামে তখন তাদের প্রতিহত করতে কিন্তু নেতা কর্মীরাও তাদেরকে হরতাল বানচাল করার চেষ্টা করে এবং গোটা যেমন গুলি চলেছে এবং নেতাদের পুলিশ বসে ছেলে মারা হয়েছে। আমরা শুনে নেবো সেই সব কাহিনী। তারা কি অবস্থা এখন পশ্চিমবঙ্গের গোটা? আর পশ্চিমবঙ্গে আমরা এবং সেই বনটা একটা মেডিকেল কলেজ আছে, গতকাল সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে আজ স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে স্বাগতিকদের হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরার প্রত্যয় লাল সবুজ প্রতিনিধিদের। বিপরীতে গ্রুপ পর্বে বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী হবে নেপালের। ইনজুরির কারণে ফাইনালে খেলা হবে না গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। নেপালের আনফা একাডেমিতে ম্যাচ শুরু হবে বিকেল 2:45টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের 69 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। বদলি হিসেবে নেমেই গোল হজম করলেও দিন শেষে ভারত বধের নায়ক হয়ে থাকলেন গোলরক্ষক আসিফ। টাইব্রেকারে গড়ানো ম্যাচে প্রথম ও পঞ্চম শট ঠেকিয়ে দেন তিনি। টুর্নামেন্টের সবশেষ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আসরের ফাইনালে পা রাখে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত বলেই কি বাড়তি উজ্জীবিত ছিলেন আসিফ? আগেও যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, সো আমি মাঠে নামার পরে আমি এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিচ্ছি ম্যাচটা, যে যেহেতু টাফ সিচুয়েশন, মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাচ এনি হাউ উইন করতে হবে, ওই চিন্তা ভাবনাই ছিল।
এবার শেষ হাসির অপেক্ষা। তবে ফাইনালের প্রতিপক্ষ নেপাল বলেই হয়তো বাড়তি দুশ্চিন্তা লাল সবুজ শিবিরে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর হারতে হয়েছিল স্বাগতিকদের কাছে। এবার নেপালের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি দেশকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয় কোচ ও অধিনায়কের। নেপাল অবশ্যই ভালো টিম, তারা ফাইনাল উঠেছে, আমরা ফাইনাল উঠেছি। তারা স্বাগতিক টিম হিসাবে খেলতেছে, তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের। তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে, মাঠের অ্যাডভান্টেজ সব কিছুই তারা এখানে প্র্যাকটিস করছে। তারা ভালো টিম। তারপর ইনশাল্লাহ আমরা আমাদেরটা দেখাবো কালকে ইনশাল্লাহ। নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সবকিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। গ্রুপ পর্বে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে মাঠে নামতে চায় স্বাগতিক নেপাল। বাংলাদেশ শক্তিশালী দল, ভারতের বিপক্ষে সেই প্রমাণ তারা দিয়েছে। তবে আমরা তাদের কোনো সুযোগ দিতে চাই না। গ্রুপ পর্বে তাদের হারানোর আত্মবিশ্বাস ফুটবলারদের উজ্জীবিত করবে। ইনজুরি গুরুতর হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দ্রুতই দেশে ফেরত পাঠানো হবে তাকে। এমন খবরেও স্বস্তি দিচ্ছে ভারতের বিপক্ষে আসিফের পারফরম্যান্স। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। মামলা হলেও দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব আল হাসানকে খেলাতে চায় বিসিবি। পাকিস্তান সফরের পর ভারতেও যেতে পারেন সাকিব, এমন সিদ্ধান্তের কথাই জানা গেছে বোর্ড থেকে। যদিও আকরাম খান জানিয়েছেন এখনও কোনো আইনি নোটিশ পায়নি বোর্ড। আর তামিম ইকবাল খেলবেন নাকি বোর্ডে আসবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে মনে করেন এই পরিচালক। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। আমি চাই মনে করেন যে প্লেয়ারই খেলুক ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না ও বোর্ডে আসবে। আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। বিসিসিআই সচিব জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।